শেখ হাসিনা সরকার পতনের পর পদ্মার জল গড়িয়েছে অনেক দূর। অন্তর্বর্তীকালীন সরকারে এসে দেশের অর্ধেক সর্বনাশ করে গিয়েছেন ইউনূস সরকার। তারপরে বিএনপি সরকারের আমলে এখন তো রীতিমতো নাজেহাল বাংলাদেশিরা। এখনো আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী রয়েছেন কারাগারে। দলকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের রাজনৈতিক কাজকর্ম বন্ধ করতে আইন পাশ করেছে বিএনপি সরকার। দেশে হাজারো সমস্যা, যার মোকাবিলা করতে গিয়ে খাবি খাচ্ছেন তারেক রহমান। এরই মধ্যে এবার অন্য খবর। সূত্রে খবর, আওয়ামী লীগের ৩ জন মন্ত্রী জামিনের আবেদন করেছেন। পালাবদলের পরে প্রায় ১.৫ বছর কেটে গিয়েছে। অভিযোগ, এতদিন পরেও পুলিশ চার্জশিট পেশ করতে পারেনি ওই ৩ জন মন্ত্রীর বিরুদ্ধে। আর ওই ৩ মন্ত্রী হলেন সাবেক বিদেশমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক প্রতিমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। এরই মধ্যে কামাল আহমেদ মজুমদার বাংলাদেশের একটি জনপ্রিয় গণমাধ্যমেরও কর্ণধার। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ওই ৩ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, প্রায় ২ বছর হতে চলল, কিন্তু ওই ৩ মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে দিতে পারেনি পুলিশ। ফলে জামিন চেয়ে আবেদন করেছেন ৩ মন্ত্রী। সূত্রে খবর, ৩ মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত কতখানি এগিয়েছে তা জানতে চেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তের অগ্রগতির রিপোর্ট হাতে পেলে জামিনের আবেদন বিবেচনা করা হবে বলে জানায় আদালত। আর এই বিষয়ে আগামী জুলাইয়ে পুলিশকেও এর রিপোর্ট দিতে বলেছে আদালত। অর্থাৎ পুলিশকে ঢালাও সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ৩ মন্ত্রীর জামিনের আবেদন উড়িয়ে দিচ্ছে না, বরং গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইউনূস সরকারের আমলে জামিনের আবেদন বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই পেতেন না আওয়ামী লীগের কোনো নেতৃত্ব। জুলাইয়ের বাংলাদেশে গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম এবং দীপু মনি, গোলাম দস্তগীর কাজী এবং শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সোলাইমন সেলিম, সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই মামলায় তদন্ত প্রতিবেদন অর্থাৎ চার্জশিট পেশ করার জন্য ৩ মাস সময় চেয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী ২৬শে জুলাই চার্জশিট পেশ করার দিন ধার্য করেছে। তৌফিক ইলাহি চৌধুরীর আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ট্রাইব্যুনালকে বলেন যে ট্রাইব্যুনাল বিচারের যে কোনো পর্যায়ে আসামির জামিন মঞ্জুর করতে পারে। তারপরও ১ বছরের মধ্যে আসামির বিরুদ্ধে চার্জশিট পেশ না করলেও জামিন দেওয়ার সুযোগ থাকে। ১.৫ বছর ধরে এই মামলায় গ্রেপ্তার করে জেলবন্দি রয়েছেন তার মক্কেল। তৌফিক ইলাহি আওয়ামী লীগের কোনো সদস্য ছিলেন না। তিনি সাবেক প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা ছিলেন। তার উপদেশ সরকার মানতেও পারে, আবার নাও পারে। জুলাই গণঅভ্যুত্থানের সময় তৌফিক ইলাহি উস্কানি দিয়েছেন বা কোনো সক্রিয় ভূমিকা পালন করেছেন এমন কোনো ছবি, অডিও বা ভিডিও পাওয়া যায়নি। কামাল আহমেদ মজুমদারের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বলেন, তার মক্কেল ১.৫ বছর ধরে জেলবন্দি, এখনো তার বিরুদ্ধে চার্জশিট পেশ করাই হয়নি। তার মক্কেল হাসপাতালে শয্যাশায়ী। এই অবস্থায় কামাল আহমেদের জামিন চান আইনজীবী। দীপুমনির আইনজীবী সিফাত আহমেদ বলেন যে ১.৫ বছর ধরে তার মক্কেল এই মামলায় জেলে। সার্বিক অবস্থা বিবেচনায় তিনি দীপুমনির জামিন চান। আর সব মিলিয়ে এখন দেখার জুলাই পুলিশ ওই মন্ত্রীর বিরুদ্ধে যেখানে তদন্তের অগ্রগতির রিপোর্ট আনতে পারে কিনা। পাকিস্তানের নাশকতামূলক কাজে জল ঢেলে দিল ভারত। বাংলাদেশে ঢুকে পাক গোয়েন্দা সংস্থা ISI এর নাশকতামূলক ষড়যন্ত্রে জল ঢেলে দিল ভারত। অপারেশন ব্যর্থ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ভিখারি পাকিস্তানের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আর এই কাজে পড়শি দেশ বাংলাদেশের সাহায্য পেয়েছে কেন্দ্র সরকার। দিন কয়েক আগে উত্তর ভারতের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এক চাঞ্চল্যকর খবর সামনে আনে। পাকিস্তানের জিহাদি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সঙ্গে যোগসাজশ রয়েছে বাংলাদেশের বায়ুসেনার একাধিক কর্তার। অর্থাৎ যে দেশের ভাত খাচ্ছি সে দেশেই গোপনে জঙ্গি ঢোকাচ্ছি, সেটাও আবার জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের সাহায্য নিয়ে। সূত্রের খবর, সপ্তাহ জুড়ে BF এর অভিযান চালানোর সময় বায়ুসেনার কিছু আধিকারিক চম্পট দেয় পাকিস্তান, তুরস্ক ও পর্তুগালে। বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দীর এই খবর বেরোনো মাত্র শোরগোল পড়ে যায়। বাংলাদেশ এয়ারফোর্স চিরুনি তল্লাশিতে নামে। ১ সপ্তাহ জুড়ে বাংলাদেশের বায়ুসেনার ঘাঁটিগুলিতে চলে অভিযান। এই অভিযান চলাকালীন একাধিক বায়ুসেনা আধিকারিককে আটক করা হয়েছে। অনেক বায়ুসেনার কর্মীরা ছুটি বাতিল করা হয়েছে।
তদন্তের কারণে বাজেয়াপ্ত হয়েছে তাদের মোবাইলও। অভিযান চলে বাংলাদেশে মতিউর রহমান বেস, কক্সবাজার, চিটাগাঁও ও ঢাকার বিমানঘাটিগুলিতে চলে তল্লাশি। সূত্রের খবর, দিন কয়েক আগে ঢাকায় একটি র্যাডার বসায় বাংলাদেশের বায়ুসেনার আধিকারিকরা। এই র্যাডারের বসিয়ে আড়ি পাতা হচ্ছিল বাংলাদেশ সহ শিলিগুড়ি করিডর ও সংলগ্ন চিকেন স্নেক অঞ্চলে, যাতে ভারত ও বাংলাদেশের সামরিক অবস্থান ধরা পড়ে এই র্যাডারে। কিন্তু প্রশ্ন হলো, সুদূর পাখতুনখোয়ায় বসে কিভাবে জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখছিল তেহরিকে তালিবান? সূত্রের খবর, এই কাজে ব্যবহার করা হচ্ছিল আইএসআই কে। কিন্তু তেহরিকে তালিবানের সঙ্গে তো আইএসআই এর সাপে নেউলে সম্পর্ক, অর্থাৎ টিটিপিকে সামনে রেখে আড়ালে ছক কষেছিল আইএসআই। এরপরে সামরিক অভিযান শুরু করে ভারত। বাংলাদেশের একাধিক বায়ুসেনা ঘাঁটি ও সেনা ছাউনিতে অভিযান চালিয়েছে ভারত। অভিযান চলে বাংলাদেশের এমন কিছু জায়গাতেও যেখানে অতীতে আইএসআই আধিকারিকরা বহুবার পরিদর্শন করেছেন। এমন দুটি গ্রুপের নামও উঠে এসেছে যারা সরাসরি পাক ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখত। আর এখানেই মোক্ষম চাল ভারতের। বাংলাদেশ সরকারের সাহায্য নিয়ে পুরোপুরি ভেস্তে দেওয়া হয়েছে পাকিস্তানের এই ষড়যন্ত্র। টিটিপিকে সামনে রেখে পাকিস্তানের আইএসআই এর ছক বানচাল করেছে ভারত। গত বছর পেহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসীদের ডেরা গুড়িয়ে দিয়েছিল এই ভারতই। নিখুঁত অপারেশন চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল মুরিদকের মতো একাধিক পাক বিমান ঘাঁটি। তছনছ করা হয়েছিল পাক সন্ত্রাসবাদীদের একের পর এক আস্তানা। এরপরেও শিক্ষা হয়নি নির্লজ্জ পাকিস্তানের। কাশ্মীর উপত্যকায় মাঝে মধ্যে ভারতীয় সেনাগুলিতে খতম হয় পাক জঙ্গিরা। এবার টিটিপিকে সামনে রেখে তারা ছক কষেছিল বাংলাদেশের নাশকতার। বাংলাদেশ বায়ুসেনার আধিকারিকদের কাজে লাগিয়ে ষড়যন্ত্র করেছিল আইএসআই। কিন্তু আপাতত সে ষড়যন্ত্রের জল ঢেলে দিল ভারত। সব মিলিয়ে বলাই যায়, ভারতের এই অপারেশন পাকিস্তানকে আরও একটি শিক্ষা, যা পাকিস্তানকে বুঝিয়ে দিল সন্ত্রাসবাদী কার্যকলাপ কখনোই বরদাস্ত করা হবে না। আর শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকে নজর দিলে দরকার হলে ফের পাকিস্তানের ঘরে ঢুকে চলবে জঙ্গি দমন। শেখ হাসিনার পতনে কি হাত ছিল ভারতের, নাকি তারই সেনাপ্রধান জড়িত ছিলেন আওয়ামী লীগের সরকারকে উৎখাত করতে? পালাবদলের পর বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, শেখ হাসিনা পদত্যাগের পর সব দলের সঙ্গে আলোচনা করে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। হাসিনা দেশ ত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার ইস্তফার কথা জানিয়ে তিনি বলেছিলেন, আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণের আগে তিনি 3 দল অর্থাৎ বিএনপি, জামাত বা জাতীয় পার্টি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয় বলে জামাতের দাবি। সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। দুর্নীতির মামলার সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে সেই সময় জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পদ্মাপাড়ে পালাবদলের ঘটনা দীর্ঘদিন ধরেই উপমহাদেশে চর্চার বিষয়। একথা নিশ্চিত করে বলা যায়, এশিয়ায় চীনের সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক বাহিনীর ঘাঁটি ও সামরিক সুযোগ সুবিধা খুঁজছে। তাই বলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ও পাকিস্তানে ঘাঁটি বানানো এতটাই দরকার যে তার জন্য তারা অভ্যুত্থান সংগঠিত করছে, এই ধারণা পোষণ করা বাড়াবাড়ি হবে। কিন্তু ষড়যন্ত্রের তত্ত্বের মাথাচাড়া দেওয়ার জন্য প্রমাণের প্রয়োজন হয় না। এর মধ্যে দিয়ে অভ্যুত্থান তথ্য সিআইএকেও বাড়াবাড়ি রকমের কৃতিত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে। সিআইএর দক্ষতা ও সক্ষমতা সম্পর্কে দক্ষিণ এশিয়ায় যেসব রটনা আছে তা আদতে সংস্থাটির প্রকৃত ক্ষমতাকে ছাপিয়ে গেছে। আবার যুক্তরাষ্ট্র 60 বছরের বেশি সময় ধরে চেষ্টা চালিয়েও কিউবায় ক্ষমতায় থাকা কমিউনিস্ট শাসনকে উৎখাত করতে ব্যর্থ হয়েছে। এই দুটো দেশই বলা যায় আমেরিকার একেবারে বাড়ির উঠোনে। দক্ষিণ এশিয়ার শাসকেরা যখনই তাদের অন্দরমহলের সংকটে পড়েছেন তখনই তারা বিদেশি হাত তত্ত্বের আশ্রয় নিয়েছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতীয় রাজনীতির প্রধান বিষয় ছিল ষড়যন্ত্র তত্ত্ব। ইন্দিরা গান্ধী তার কর্তৃত্ববাদী শাসন চালানোর সময় যখনই কোনো প্রতিরোধ বা আন্দোলনের মুখে পড়েছেন তখনই তিনি তার জন্য বিদেশি হাত, বিশেষ করে সিআইএকে দায়ী করেছেন। আরও একটি সূত্রের মতে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন ও দেশত্যাগের পিছনে 4 জনের একটি চক্র দায়ী। তাদের গ্যাং অফ
4 হিসেবে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের এক নেতা। ওই নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই নেতা বলেছেন, 4 জনের ওই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। প্রতিবেদনে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতারও বক্তব্য রয়েছে। শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য, এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি অবাক করেছে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের একাধিক নেতা। তাদের একজন বলেন, আমরা টেলিভিশনে খবর থেকে হাসিনার দেশত্যাগের খবর জানতে পারি। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির অনেক নেতাকর্মী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতিতে ডামাডোল পরিস্থিতি, মনোনয়ন বাতিল এনসিপি প্রার্থীর। ঋণ খেলাপের অভিযোগে কুমিল্লা 4 নম্বর থেকে মনোনয়ন বাতিল হয়ে যায় বিএনপির মঞ্জুরুল আহসানের। উচ্চ আদালতে গিয়েও কাজ হয়নি। এরপর ওই আসনে লড়ে যেতেন তরুণ এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। পারিবারিক সূত্রে কুমিল্লা 4 নম্বর আসন থেকে দীর্ঘদিন জয় পেয়ে আসছিলেন মঞ্জুরুল, অর্থাৎ তার বাবাও ওই আসনে আগে জিতেছিলেন। কিন্তু ঋণ খেলাপি মামলায় মনোনয়ন বাতিল হওয়ায় ওই আসন থেকে তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহ জয়ী হন। রাজনীতির অভিজ্ঞতায় মঞ্জুরুলের কাছাকাছিও আসেন না যিনি, এমনই এক নতুন মুখ বাজিমাত করেছিল এনসিপি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল নিয়ে জলঘোলা হয় বাংলাদেশে। আর ওই আসনে প্রার্থী ছিলেন মনিরা শারমিন, যিনি বাংলাদেশে সরকারি পদে চাকরিও করছিলেন। চাকরিরত অবস্থায় এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিতর্কের মুখে পড়ে চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নামেন মনিরা। কিন্তু এনসিপির প্রার্থী পদে মনোনয়ন বাতিল করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার কমপক্ষে 3 বছর কোনো ব্যক্তি ভোটে লড়তে পারবেন না, কিন্তু তার আগেই ভোটে লড়েন তিনি। ফলে বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রশ্ন, ক্ষমতার লোভে কি কাল হলো মনিরা শারমিনের? এর জন্য এনসিপির ওই আসনে লড়তে পারবেন কোন মহিলা। যে কোনো দলে ওই সংরক্ষিত নারী আসনে লড়তে পারবেন, তবে শর্ত মহিলা প্রার্থী হলে তবেই লড়া যাবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে ওই খবর জানা গিয়েছে এবং ওই নামও জানা গিয়েছে। তালিকায় রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আর্লি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিরা, মাইক ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম। অন্যদিকে সহ স্থানীয় সরকারি বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরদৌসী আহমেদ, প্রয়াত সফিউল রবির স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, জাতীয়তাবাদী ছাত্র দলে যুগ্ম সাধারণ সম্পাদক মনসুরা আক্তার সহ অনেকে। আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি, প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বন্টন হবে। আর সেই অনুযায়ী বিএনপি জোট 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্রতা মিলে একটি সংরক্ষিত আসন পাবেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয় পায়। আরও 2টি আসনে দলীয় প্রার্থীরা এগিয়ে আছেন এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত 7 জনও দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়া বিএনপি নেতা। এই হিসেবে সংরক্ষিত নারী আসনে দলটির 37টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনা শীর্ষে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বরিশালে মনোনয়ন বঞ্চিত সেলিমা রহমান এবং ঢাকার 9 আসন থেকে মনোনয়ন চাওয়া আফরোজা আব্বাস দুজনেই সংরক্ষিত আসনে শক্তিশালী প্রার্থী। এই তালিকায় আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত সাফিউল বারী বাবু স্ত্রী এবং অর্পণ আলোক সংঘ এর মাধ্যমে নির্যাতিত কর্মীদের পাশে থাকা বিথিকা বিনতে হুসাইন। এছাড়াও মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, অন্যদিকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী এবং গুম হওয়া নেতাদের সংগঠন মাইক ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলিও মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে দেখার এই আসনে বিএনপির কোন প্রার্থী ঠিক জয়ী হন।
মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মব কালচার। আদালতে পর্যন্ত এই মব হয়েছে, এমনও দৃশ্যও দেখা গিয়েছে। আসামিদের ওপর ডিম নিক্ষেপ, তাদের হেনস্থা করার চেষ্টা, কিল, ঘুষি মারা, এই ছবিগুলো দেখা গিয়েছে। আদালত চত্বরে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে পদ্মাপাড়ে। জানিয়ে কম উত্তাল হয়নি দেশ, কিন্তু এই মবের কি অবসান ঘটেছে? বাংলাদেশে এই মুহূর্তে যা চিত্র, সেটা দেখে অনেকেই বলছেন বাংলাদেশ বোধহয় মব কালচারের অবসান ঘটবে না। শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপরে ছাত্রদল আক্রমণ করেছে, এমন অভিযোগ উঠে আসে। ওই অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় মামলাও হয়েছে, অথচ এরাই একসময় মব করেছিল বলে অভিযোগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এরই মধ্যে জেডাই খান পান্না মব নিয়ে একটি ভয়াবহ মন্তব্য করেছেন, যেটা নিয়ে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না যে মন্তব্য করেছেন, তাতে অনেকেই বলছেন এটা মোহাম্মদ ইউনূসের জামানা হলে তাকে গ্রেফতার করা হতো, যদিও সেই সময় তাকে অনেকবারই গ্রেফতার করার চেষ্টা করেছিল, এমনকি তার নামে মামলাও করা হয়েছে। জেডাই খান পান্না বলেন মব হবে ইউনূসের ওপর। তার মুখে এমন বক্তব্য শোনার পর অনেকে বলছেন, তবে কি জেডাই খান পান্না এটা বলতে চাইলেন যে যারা মব প্রতিষ্ঠিত করে গিয়েছে বাংলাদেশে, তাদের মবের শিকার হওয়া উচিত? হয়তো মোহাম্মদ ইউনূস আগেই বুঝতে পেরেছিলেন, তাই তিনি আগেভাগেই এসএসএফ নিরাপত্তা নিজেই করে গিয়েছিলেন। সিনিয়র আইনজীবী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন পান্না। তিনি বলেন মব হবে তার ওপর। সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভিতরে মব হয়েছে, এর চেয়ে আর অবনতি কি দেখব? এরপর জেডাই খান পান্না বলেন, যদিও আমি মবের পক্ষে না, কিন্তু ক্ষোভ লাগে। এটা ক্ষোভের কথা বলছি, হলে পরে ওদের ওপর হবে, ক্ষোভ থেকেও তো হতে পারে। অর্থাৎ এই সিনিয়র আইনজীবী কখনোই মবের পক্ষে নয়, কিন্তু এখন যে পরিস্থিতি, দেশের যে অবনতি করে গিয়েছেন এই 18 মাসে, তাতে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। এমনকি যখন মব কালচার ভয়াবহ আকার ধারণ করে, তখন ইউনূস বলেছিলেন এটা প্রেশার গ্রুপ, আওয়ামী লীগের ওপর ক্ষোভের প্রকাশ করছেন তারা। কিন্তু সাধারণ মানুষের ওপর কেন সাবেক সরকারের বিভিন্ন পদাধিকারীদের ওপর এই মব করা হচ্ছে? আসলে এমন অভিযোগ তখন শোনা গিয়েছিল যে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে এই মবকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তিনি সেটিকে প্রেশার গ্রুপ বলে মন্তব্য করেন। যদিও আন্তর্জাতিক স্তরে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে, তবে বিএনপির আমলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনা গেলেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এখন দেখার বিষয়, জেডাই খান পান্নার এই মন্তব্যের পর আদৌ কোনো পরিবর্তন দেখা যায় কিনা বাংলাদেশে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ইউনূসের করে যাওয়া চুক্তির ফাঁদে পড়েছে বাংলাদেশ। এখন শূকরের মাংস আমদানির পথে যাচ্ছে বাংলাদেশ। এখন কি ধর্মীয় অনুভূতিতে লাগছে না সরকারের মাথায় বসে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের? বাংলাদেশের কর্মকাণ্ডে এমন এইসব বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন তলে তলে কি চলছে বাংলাদেশে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে ঘিরে দেশে উদ্বেগ এবং বিতর্ক ক্রমেই বাড়ছে। চুক্তির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট মহলের একাংশ দাবি করছেন যে এটি শুধু অর্থনৈতিক নয়, বরং বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক বাস্তবতার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চুক্তিতে ব্যবহৃত মিট এবং মিট প্রোডাক্ট শব্দবন্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একটি অংশের আশঙ্কা যে এই ধরনের সাধারণ শব্দের আওতায় ভবিষ্যতে শূকরের মাংস আমদানির সম্ভাবনাও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। চুক্তির আওতায় মার্কিন খাদ্য এবং কৃষি পণ্যের জন্য বাজার উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্যানিটারি এবং ফাইটোস্যানিটারির মানদণ্ড গ্রহণ এবং তাদের অনুমোদিত খাদ্যপণ্যের আমদানি সহজ করার বিষয়টি ভবিষ্যতে দেশের বাজারে নতুন ধরনের পণ্যের প্রবেশকে ত্বরান্বিত করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোতে বৈজ্ঞানিক মানদণ্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। ফলে কোনো পণ্য নিষিদ্ধ রাখতে হলে সেটিকে
বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর প্রমাণের প্রয়োজন পড়ে। তবে বাংলাদেশের শূকরের মাংস বর্জনের বিষয়টি মূলত ধর্মীয় এবং সামাজিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, যা আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর আলোচনায় নন সায়েন্টিফিক ব্যারিয়ার হিসাবে ব্যাখ্যা পাওয়ার ঝুঁকিতে থাকতে পারে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন। এই বিষয়ে তারা আরো বলছেন, ভবিষ্যতে যদি এই ধরনের ব্যাখ্যা বা চাপ তৈরি হয় তাহলে বিদ্যমান নীতিগত অবস্থান ধরে রাখা এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যদিও চুক্তিতে সরাসরি এমন কোনো নির্দেশনা নেই, তবে কাঠামোগত ব্যাখ্যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে চুক্তিটি অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পন্ন হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ চুক্তি পর্যাপ্ত জন আলোচনা ছাড়া সম্পন্ন হওয়ায় ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হতে পারে। সরকারের পক্ষ থেকে এখনো চুক্তির পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকাশ না করায় জনমনে প্রশ্ন এবং উদ্বেগ বাড়ছে। ফলে বিষয়টি এখন শুধু অর্থনৈতিক পরিসরে সীমাবদ্ধ নেই, বরং ধর্মীয় মূল্যবোধ, সামাজিক বাস্তবতা এবং রাষ্ট্রের নীতিগত অবস্থানের প্রশ্নেও আলোচনা এসেছে। সব মিলিয়ে চুক্তিটি ঘিরে দেশজুড়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন মহল ভবিষ্যৎ প্রস্তাব এবং নীতিগত ঝুঁকি নিয়ে আলোচনা করছেন, এবং যা বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু অর্থাৎ সনাতনী হিন্দুদের জন্য মারাত্মক সংকেত বহন করছে।